নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের অনুষ্ঠান মুখ্যত যেটা নিয়ে করব, গতদিনও করেছি পার্ট 1 হিসাবে, সেটা হচ্ছে প্ল্যানেটারি পজিশন নিয়ে। আমার ইচ্ছে আছে যে অন্তত জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত প্ল্যানেটারি পজিশন বা মুখ্যত কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেরকম কোনো প্ল্যানেটের শিপমেন্ট, ট্রানজিশন, এরকম ব্যতি রেখে ছাড়া অন্য কোনো অনুষ্ঠান, কোনো মানে যেগুলো আর কি ট্রেডিশনাল তাত্ত্বিক আলোচনা, সেই আলোচনা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। কারণ প্রচুর মানুষের প্রশ্ন আছে, সাধারণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে, তারপরে অন্যান্য বিষয় নিয়ে বলা দরকার। তো প্রথমেই যেটা বলে নিই, প্ল্যানেট পজিশন বর্তমানের সম্পর্কে বলবো। অনেক মানুষ অনেক বিস্তৃত প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বা আমার অত নলেজও নেই, অত অক্ষমতাও আছে। কিন্তু যতটুকু সম্পর্কে ধারণা আছে সামান্য, সেইটুকু নিয়েই বলবো। সেটা হচ্ছে বর্তমান প্ল্যানেট পজিশন নিয়ে কিছুটা আলোচনা করব। দেখুন, আমি ধাপে ধাপে আলোচনা করছি। এবার সেটাকে যদি একটা অ্যামালগামেট করে আমাকে বলতে বলেন, তাহলে সেই আলোচনাটা খুব একটা ভালো শোনাবে না। কারণ সেটা অতিমাত্রায় খুব টেকনিক্যাল আলোচনা হয়ে যাবে, যেটা সাধারণ মানুষ যারা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে কিছু শুনতে চায়, অবভিয়াসলি কিছু ভালো শুনতে চায়, মানুষ তো আর আশাবাদী থাকে সবাই নর্মালি। তো সেই আলোচনা যদি তারা না পান, সেটাতে তাদের একটু নেতিবাচক মনে হতে পারে। কিন্তু আমার যেটা কর্তব্য, সেটা হচ্ছে সঠিক জিনিসটা আপনাদের সামনে বলা। আমি সেটাই চেষ্টা করছি বলার মতন। তো প্ল্যানেট পজিশন বর্তমানের যে সিচুয়েশান আছে, সেটাকে খুব ভালো বলা যায় না, আবার খুব খারাপও এখনও যে বলা যাচ্ছে তা নয়। হ্যাঁ, একটা জিনিসই বলা যেতে পারে, যে জুপিটারের পজিশন এখনও খুব ভালো হয়নি, আরও কয়েকদিন লাগবে আর একটু বেটার হতে, তারপরে সেটা অ্যাক্টিভ মোডে যাবে। এবং জুপিটার, স্যাটার্ন, বকরি মঙ্গল, বকরি শুক্র, এগুলো যে টাইপের প্ল্যানেট, তাদের কোনো দিন কোনো একটা ফাইন মর্নিং থেকে ফল দেওয়া শুরু করে না কখনো। তারা ফলটা দেওয়া শুরু করে সবসময় একটা একটা ডিউরেশন মেনে, একটা পিরিয়ড মেনে। যেরকম দুম করে খারাপও হয় না, সেরকম দুম করে ভালো ফল দেয় না। তো সেইটা শুরু হবে, আমি বলেছি 6 তারিখের পর থেকে আস্তে আস্তে স্টার্ট করবে, এবং 9 জুলাই এই ফেজটার মধ্যে দেখবেন একটা বড় রকম সমাজে মানুষের যে কনফিডেন্স বা মানুষের যে রোগ সম্পর্কে একটা ন্যাচারাল যে একটা ভীতি থাকে, একটা সেইটা অনেকটা কমবে, কনফিডেন্স লেভেলটা রেইজ করবে, ট্রান্সপোর্টেশনটা স্বাভাবিক হবে, এই ব্যাপারগুলো হবে। আমি যেটা নিয়ে মুখ্যত বলবো, অনেকগুলো প্রশ্ন থেকে আমি শর্ট আউট করে বলছি। আজকের প্ল্যানেট পজিশন, আজকে 1 জুন, অনুষ্ঠান করছি আজকে সন্ধেবেলা এখন। তো যেরকম প্রশ্ন এসছে সেরকম শর্টিং করে তার উপরে কিছু তত্ত্ব আপনাদের বলে দিচ্ছি। গতদিনই আলোচনায় বলেছি যে চন্দ্র এখন যেখান দিয়ে পাস করবে, যে 5টা ঘর দিয়ে, মোটামুটি 12.5-13 দিন মতো, সেই সময়টা কিন্তু চন্দ্র পুরোটাই কেমুদ্রমযুক্ত থাকবে, মানে চন্দ্রের চারপাশে কোনো প্ল্যানেট নেই। তো প্রত্যেক মানুষই মানসিকভাবে খুব উদ্বিগ্নের মধ্যে কাটাবে। মানসিকভাবে উদ্বিগ্নের মধ্যে কেন কাটাবে? কারণ শনির দৃষ্টি আছে চন্দ্রের ঘরে। তো চন্দ্রের ঘরে যেহেতু শনির সপ্তম দৃষ্টি আছে, তো শনি যেখানে দৃষ্টি দেয় গোচরে, মনে রাখবেন, ছক দেখার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে গোচর যখন আলোচনা করছেন, আমি এখানে কারুর ছক জানি না, আমি এটা অ্যাবস্ট্রাক্ট বলছি। এখানে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষেত্রে এটা একটা পজিটিভ বার্তা দেবে, কিন্তু কিছু মানুষ থাকবে যার সাথে কিন্তু আমার বক্তব্যের মিলবে না, কারণ আমি কারুর ছক জানি না। এখানে প্রত্যেকটা ছকের একটা নিজস্ব তত্ত্ব আছে, তার সাথে কিছুটা ডিফারেন্স হবে, কিছুটা মিলও খাবে। আমি বলছি গোচর পজিশন। গোচর পজিশন যখন দেখবেন, তখন স্যাটার্নের ক্ষেত্রে স্যাটার্নের পোস্টিং তো দেখবেনই, তার সাথে স্যাটার্নের দৃষ্টিও দেখবেন। স্যাটার্নের দৃষ্টি দেখার খুব প্রয়োজন আছে এক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, স্পেশালি যদি বেস ঘরে দৃষ্টি দেয়, মানে রবিচন্দ্রের ঘরে দৃষ্টি দেয়, বা ধরুন বৃহস্পতির ঘরে দৃষ্টি দেয়, যেগুলো বেস ঘর আছে, সেই ঘরে যদি দৃষ্টি দেয়, তাহলে দেখার প্রয়োজন আছে। মানে আমাদের কালপুরুষের ঘরের 1, 5, 9, 4 এবং 7 নম্বর ঘর, এইসব ঘরে যদি দৃষ্টি দেয় স্যাটার্ন, তাহলে কিন্তু দেখার প্রয়োজন আছে।
দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্য বলুন, এখন দুটো ঘরেই দৃষ্টি দিচ্ছে, 4 এবং 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে শনি। তো 4 নম্বর ঘরে যেহেতু দৃষ্টি আছে, তো স্যাটার্নের দৃষ্টি থাকার জন্য চন্দ্রের ঘরে চন্দ্র কিন্তু অনেকটাই ইতস্তত থাকবে, মানে একটু এম্বারেসিং সিচুয়েশনে থাকবে। চন্দ্রের দৃষ্টি আছে, হ্যাঁ বৃহস্পতির দৃষ্টিও তার সাথে আছে, কিন্তু বৃহস্পতি কিন্তু ক্রমক্ষীয়মান, বৃহস্পতি নেমে আসছে খুব দ্রুত এখন, এবং আগামী 20 দিনের মধ্যে বৃহস্পতি অলমোস্ট ওই ঘরের সিংহভাগ পোর্শন ছেড়ে দেবে, 1 ডিগ্রিরও নিচে নেমে যাবে। তো তার ফলে চন্দ্র অলরেডি চন্দ্রের ঘরে এমন একজনের দৃষ্টি আছে যার দৃষ্টি চন্দ্র খুব একটা পছন্দ করে না। আর নাম্বার 2, চন্দ্র একা একা যাচ্ছে, তার চারপাশে কোনো বন্ধু বান্ধব নেই, একদম একা ট্রাভেল করছে। তো এই সিচুয়েশনে মানুষের মনে উদ্বিগ্নতা বাড়াবে, দ্বিধাদ্বন্দ্ব বাড়াবে, কনফিডেন্স লেভেলকে লো করে দেবে, ইমোশনাল হয়ে পড়বে, ডিসিশন মেকিং এবিলিটি নষ্ট করবে, ডুয়ালিটি তৈরি করবে, কোনো কাজ করব না। অনেক কনফিডেন্ট লোক এবং যারা ধরুন মোটামুটি ডিসিশন মেকিং এবিলিটি খুব ভালো আছে, সেই সকল মানুষকেও কিন্তু কম বেশি দ্বিধাদ্বন্দ্বে ভোগাবে, প্রোভাইডেড তার ছকের কতটা গ্র্যাভিটি আছে তার উপরে। খুব উইক যদি হরোস্কোপ থাকে তাহলে বেশি হবে, হরোস্কোপের যদি স্ট্রেংথ থাকে তাহলে সেটা কম্পারেটিভলি কম হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 3টে, দেখুন আমি চ্যানেলে যখন প্রোগ্রাম করেছি, যারা প্রোগ্রাম আগে থেকে দেখেন, এরকম বহু মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে প্রোগ্রাম দেখেন, অন্তত গত 5 বছর ধরে তো দেখেনি, তারা কিন্তু জানেন আমি গোচর দেখার সময় কতগুলো সিস্টেম বলেছি। গোচর দেখার সময় সবসময় লগ্ন থেকে, লগ্ন যেটা আপনাদের অ্যাসেন্ডেন্ট, আপনারা অধিকাংশ মানুষই আমাদের অন্তত পূর্ব ভারতে উত্তর ভারতে লগ্নকে প্রাধান্য দেওয়া হয় এবং তার উপরের দিকেই ছকটাকে মূলত বিচার করা হয়। ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রকম বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে ছক দেখা হয়। আমি নর্থ ইন্ডিয়ান এবং ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু অ্যাসেন্ডেন্টের প্রাবল্যটা বেশি আছে ছক দেখার ক্ষেত্রে। তো বহু মানুষ প্রশ্ন করে, ইউজুয়ালি প্রশ্ন করতেই থাকে, আমার এইখানে গ্রহ আছে কি হবে, এরকমভাবে প্রশ্ন করে। তো আমি সেখান থেকে কিছু প্রশ্ন পিক আপ করে নিয়ে আপনাদের বলছি, যাদের যাদের ক্ষেত্রে কর্কট লগ্ন আছে, মকর লগ্ন আছে, ধনু লগ্ন আছে, 3টে লগ্ন যাদের ক্ষেত্রে আছে, স্পেসিফিক্যালি অন্যদের ক্ষেত্রেও কিন্তু জায়গা কম বেশি একটু খারাপ হবে, খারাপ হতে থাকবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো সেরকমভাবে। কিন্তু ইমিডিয়েট যেটা আছে, অন্তত জুলাই মাসের মোটামুটি মিড পর্যন্ত যে সিচুয়েশান আছে, এই 3টে লগ্নের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকবেন। কোন কোন সেকশনে সাবধান নেবেন? আমাদের গলার অংশ থেকে বুকের ওপরের অংশ পর্যন্ত, এই অংশে যত অর্গান আছে সেই অর্গানগুলোকে যাতে সেগুলো সুস্থ থাকে, সেগুলো যাতে কোনোভাবে ইনফেক্টেড বা কোনো চোট আঘাত না লাগে, সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকবেন। গলার অংশ থেকে, অর্থাৎ আমাদের একদম স্পেসিফিক আমার হাত আঙ্গুলটা দেখুন, সেখান থেকে একদম বুকের ওপরের অংশ পর্যন্ত, লাংসের একদম ওপর দিকটা, শুরুর দিকটা পর্যন্ত অংশ এই সময় ট্রাভেল করবে। আরও কিছু অংশে ট্রাভেল করবে, তার মধ্যে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট যাদের প্রবলেম আছে তারা সাবধানে থাকবেন। ব্লাড সুগার নিয়ে যাদের সমস্যা আছে, আমি বলেছি এবছর সারা বছরই সুগার ফ্লাকচুয়েশন কিন্তু কম বেশি করবে মানুষের। আর একটা জিনিস আছে, যাদের সাইটিকা বা আর্থারাইটিসের প্রবলেম আছে তারা কিন্তু সাবধানে থাকবে। তো যা যা ডক্টর যেরকম আপনাদের প্রিকশনারি মেজার দিয়েছে সেটাই করবেন। আমি প্রথম অংশটাতে এত বেশি গুরুত্ব এই কারণে দিলাম, কারণ যেহেতু এখন অলরেডি একটা প্রাদুর্ভাব রয়েছে ডিজিজের, এবং সেই ডিজিজটা যতটুকু পেপার পড়ে বা জানছি যে এই সব অর্গানগুলোতে হয়তো এফেক্ট করে, বেশি কম করে আমি অতটা জানি না, কিন্তু যা পড়ছি আর কি। তো এই অর্গানগুলোকে একটু সাবধানে রাখবেন। এই অর্গানগুলো কিন্তু একটু ইনফেকশন আসতে পারে, সেটা যে হলে ওই রোগী হবে এরকমও নেই, বা হতেও পারে। আমি টেকনিক্যাল নই, আমি জানি না, আমি শুধু এইটুকু বলছি এখানে একটা হওয়ার প্রবাবিলিটি রয়েছে এই জায়গাটায়, এবং এটা জুলাইয়ের মিড পর্যন্ত রয়েছে। তারপরে কিন্তু সিচুয়েশন আবার অটোমেটিক্যালি অনেকটা ঠিক হয়ে যাবে, কিন্তু তখন আবার মঙ্গল ডিস্টারবেন্স দেওয়া শুরু করবে, যেটা নিয়ে আমি পরে আলোচনা করব। ওটা একটা সেপারেট এন্টিটি, ওটা নিয়ে আলোচনা ওটা অন্যরকমভাবে করতে হবে, এবং বহু প্রশ্ন আছে, অলরেডি প্রশ্ন আসছে, এবং আগামী 1 মাস ধরে
অসংখ্য প্রশ্ন আসবে, সেই প্রশ্নের আমি সেভাবে উত্তর দেব। এটা নাম্বার 2 আপনাদের বলে দিলাম। এবার আমি একটা বেসিক জিনিস বলি, যখন গোচর দেখবেন, গোচর দেখার সময় যখন বড় প্ল্যানেটের ছক দেখবেন, বড় প্ল্যানেট মানে শনি, বৃহস্পতি, বকরি, মঙ্গল এবং টু সাম এক্সটেন্ট বকরি, শুক্র তো সবসময় বকরি থাকে না, মঙ্গলও থাকে না। মঙ্গলের বকরি ডিউরেশনটা একটু বেশি থাকে, কিন্তু শুক্রের বকরি ডিউরেশনটা মোটামুটি 42 থেকে 45 দিনের মতন থাকে, এখন যেরকম বকরি সিচুয়েশনে রয়েছে শুক্র। তো এইরকম ফেজ খুব কম পাবেন, 2 বছর অন্তর অন্তর 1.5 মাসের জন্য পাবেন। তো এই ফেজে কিন্তু শুক্রকেও কনসিডারে নেবেন। শুক্র সেই অবস্থায় কিন্তু একটু বড় গ্রহের মতো আচরণ করে। তো সেই সিচুয়েশানে কিন্তু যখন ছক দেখবেন তখন লগ্নকে প্রাধান্য দেবেন 75%, রাশিকে দেবেন 25%। মনে করুন কোনো একজন ব্যক্তি আছেন যার কর্কট লগ্ন, সিংহ রাশি, তো আপনি লগ্ন থেকে দেখবেন যে স্যাটার্ন এবং জুপিটার রয়েছে 7th হাউসে বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে 8th হাউসে, যেরকম করে আপনারা দেখেন বা ছক আপনারা পর্যালোচনা করেন। রাশি থেকে দেখবেন, রাশির গুরুত্বটাকে কমিয়ে দেবেন। রাশি ইজ অলওয়েজ ইন এ সাবঅর্ডিনেট মোড। চন্দ্র থেকে, বিশেষ করে সেই সমস্ত ব্যক্তি যাদের চন্দ্রে কেমুদ্রম আছে বা চন্দ্রে কোনো ট্রাবল আছে, চন্দ্র কেতুযুক্ত হয়ে আছে ছকে এবং খুব কাছাকাছি ডিগ্রিতে আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু চন্দ্র থেকে মাপলে অনেক সময় ত্রুটি আসে। এ নিয়ে একদম লঘু পরাশরী হোড়াতে টিকা আছে। আমি একদম আমার সামনে লঘু পরাশরী হোড়া খোলা রয়েছে, আমি সেখান থেকে কোট করছি, টিকা আছে। তো বহু মানুষ আছে যারা রাশি ধরে দেখেন, মনে করুন কারণ কন্যা রাশি আছে, তো কন্যা রাশি থেকে এখন পঞ্চমে বৃহস্পতি রয়েছে, এভাবে যারা দেখেন আর কি, সেই দেখাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। আমি সম্পূর্ণ ভুল আছে সেটাও বলবো না, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। ভুলের প্রপোর্শনের ব্যাপারটাই অনেকটা বেশি আছে। এটাকে কিন্তু আমি সাব পার্টে 1 নম্বর দিয়ে বলছি আপনাদের। যেটা দেখবেন সেটা হচ্ছে লগ্ন থেকে দেখবেন মুখ্যত, স্পেশালি যাদের লগ্ন, যাদের 5 ডিগ্রি থেকে মোটামুটি 27 ডিগ্রির মধ্যে লগ্ন আছে। আমি একদম গ্রস বলে দিলাম, 5 থেকে 27 কিন্তু অনেকটা বড় ডিউরেশন। এক একটা লগ্ন 2 ঘন্টা করে প্রায় থাকে, 1 ঘন্টা 57 মিনিটের মতন করে থাকে। তো 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি মানে 22 ডিগ্রির ডিউরেশন বলছি। 22 ডিগ্রি মানে কিন্তু প্রায় 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা কিন্তু আপনার অ্যাসেন্ডেন্ট ওখানে রয়েছে সেই সময়। তো এই 1.5 ঘন্টার ডিউরেশনে যারা অ্যাসেন্ডেন্ট পড়ছে তারা দেখবেন, অর্থাৎ আপনি দেখবেন আপনার লগ্ন যদি 5 ডিগ্রি ক্রস করে আছে এবং 27 ডিগ্রির মধ্যে আছে, তাহলে লগ্ন থেকে মেজারমেন্ট করবেন, মেজারমেন্টটা অনেক বেটার হবে। আর যেসব পদ্ধতি আছে তার থেকে কম্পারেটিভলি বেটার হবে। তার সাথে রাশি থেকেও দেখবেন। আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে গ্রহকে দেখছেন আপনার বেস প্ল্যানেট যেখানে ছকে আছে তার থেকে কোথায় আছে। আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। প্রথম লগ্ন থেকে দেখবেন, মনে করুন এই মুহূর্তে আপনি শনির বৃহস্পতির অবস্থান দেখছেন, আপনার মনে করুন কর্কট লগ্ন রয়েছে, তো কর্কট লগ্ন থেকে 7th হাউসে রয়েছে। সিংহ রাশি আছে মনে করুন, তাহলে রাশি থেকে 6th হাউসে রয়েছে। এবার মনে করুন আপনার নাটাল হরস্কোপে আপনার শনি বসে রয়েছে মনে করুন বৃষ রাশিতে। ধরে নিন আপনার 1971-72-তে জন্ম, 71-এ জন্ম, তো বৃষ রাশিতে শনি আছে। তাহলে শনি থেকে শনি কোথায় আছে? 9th হাউসে বসে আছে। বৃহস্পতি কোথায় রয়েছে? 71 সালে জন্ম হলে, 71 সালের যদি অগাস্টের আগে জন্ম হয়, তাহলে মোটামুটি বৃশ্চিক রাশিতেই শনি থাকবে, তারপরে সেটা ধনুতে টার্ন করে যাবে। তো বৃহস্পতি থেকে বৃহস্পতি কোথায় রয়েছে? 3rd হাউসে রয়েছে, ইমিডিয়েট বক্রি অবস্থায়। এইভাবে দেখতে হবে। তাহলে প্রথম দেখতে হবে লগ্ন থেকে, তারপরে দেখতে হবে রাশি থেকে, তারপরে যে গ্রহটিকে দেখছেন, যার গোচর ফল দেখছেন আপনার বার্থ চার্টে, সেই গ্রহ থেকে সে কত দূরে রয়েছে এবং ভাবগত সিচুয়েশন কি আছে, সেই গ্রহ কি ভাবে রয়েছে, ভাব বিচারে সেটা দেখবেন। একই জিনিস নবাংশে ফেলেও দেখবেন। অর্থাৎ এই মুহূর্তের যে আপনার যে হরস্কোপ আছে, অর্থাৎ আমি যদি এই মুহূর্তের হরস্কোপ আপনাদের বলি, তাহলে এই মুহূর্তে মনে করুন আমি যখন দেখছি তখন ধনু লগ্ন আছে। তো এই লগ্নের ওপরে বর্তমানে যা নবাংশ হয়, সেই নবাংশে আপনারা দেখবেন কি অবস্থায় আছে আপনাদের গ্রহগুলো, আপনার বেস নবাংশ থেকে কোথায় যাচ্ছে।
যখন যে অংশটা বিচার করবেন তখন তার সাথেই কম্পেয়ার করবেন। একমাত্র বেস হরোস্কোপ কম্পেয়ার করার সময় বেস হরোস্কোপের সাথে আপনি নবাংশের, দ্রেক্কানের, অন্যান্য যে সমস্ত আপনি ডেরিভেটিভ তৈরি করবেন সমস্ত ডেরিভেটিভের আপনি দেখতে পারেন। কিন্তু মনে করুন গোচরে যখন দেখছেন, আপনার ছকের সাপেক্ষে যখন গোচরের হরোস্কোপটা দেখছেন, এই মুহূর্তের যেটা আর কি ছবি, তার সাথে কম্পেয়ার করলেন। এবার নবাংশের সাথে বর্তমান গোচরের নবাংশের কম্পেয়ার করবেন। মনে করুন এই মুহূর্তে যে বাচ্চাটা জন্মাচ্ছে তার তো এটাই হরোস্কোপ, আপনার যেরকম আপনার জন্মের সময় ছিল। তো সেই হিসাবে তার নবাংশটাও দেখবেন, অর্থাৎ যার সাথে যেটা তার সাথে তাকেই দেখবেন, কম্পেয়ার করে 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 দেখবেন কতটা প্যারিটি, ডিসপ্যারিটি এবং ভাবগত কতটা ডিফারেন্সে রয়েছে, করে বিচার করবেন। আমি এই পার্টিকুলার 3টে লগ্নকে বলে রাখলাম, একটা হচ্ছে কর্কট, একটা হচ্ছে মকর, একটা হচ্ছে ধনু। বুঝতেই পারছেন মকর ধনুর যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তো কিছু ট্রাবল এমনিই রয়েছে, কারণ শনি যখন লগ্ন দিয়ে পাস করবে তখন তার কিছু পজিটিভ নেগেটিভ এফেক্ট সবসময় থাকে। লগ্ন দিয়ে যখন স্যাটার্ন পাস করবে, মনে রাখবেন বিশেষ করে সেটা যদি শনি বা বৃহস্পতির মতন বড় গ্রহের লগ্ন হয়, তাহলে কিন্তু সমস্ত কাজকে সে স্লো করে দেবে, সমস্ত। কিন্তু যদি ভালো দশায় থাকেন তাহলে প্রত্যেকটা কাজের এক্সিকিউশনও দেবে, অর্থাৎ প্রত্যেকটা কাজকে একটু ত্বরান্বিতও করবে। মানে ত্বরান্বিত বলা যায় না, মানে কাজটাকে কমপ্লিশনের দিকে নিয়ে যাবে, কিন্তু সময় নেবে, টাইম নেবে। একবার দুবারে কাজটা নাও হতে পারে। খারাপ দশায় থাকলে কিন্তু 4বার 5বারও আপনার ক্ষেত্রে আপনি মানে সেক্ষেত্রে আর কি ইনভেইন আপনার হতে পারে, কিন্তু কাজটা হয়। বাট লগ্নে শনি প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা নেয় অলওয়েজ। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ধৈর্যের সাথে ডিল করতে হবে, না হলেই কিন্তু ও পুরো জায়গা থেকে আপনাকে ডিটাচ করে দেবে। রিলেশনশিপ একদম নতুন করে রিবিল্ড করে দেয়। অনেক পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ ঘটে, আবার যারা প্রেজেন্ট আছে তার সাথে একদম বিচ্যুতি ঘটতে পারে। বিশেষ করে শুক্র বকরি আছে, এটা কিন্তু মাথায় নেবেন। এবং শনি থেকে কিন্তু 5th হাউসে গিয়ে শুক্র বকরি হয়ে রয়েছে। তো ভেরি স্পেসিফিক যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, আমি এই 3টে লগ্নের ক্ষেত্রে বলছি। কর্কটের ক্ষেত্রে তো স্পেসিফিক্যালি বলছি, যেহেতু 8th হাউসে মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গল বকরি হওয়ার পথে রয়েছে, খুবই সাবধানে থাকবেন। দ্বাদশে রাহু আছে, রাহু থাকাটা ফ্যাক্টর নয়, রাহু এখন অনেকটা নেমে গেছে, 6 ডিগ্রির কাছাকাছি চলে গেছে, হয়তো নিচেও নেমে গেছে, আমি দেখে না 6 ডিগ্রি আছে এখন, 6 ডিগ্রি 1 মিনিট মতন আছে। তো সেই হিসাবে নেমে যাবে, অনেকটা মৃগশিরা নক্ষত্রে ঢুকে গেছে। বাট মাথায় রাখবেন দ্বাদশে রয়েছে কিন্তু, তো বেডরুম প্লেজার কিন্তু নষ্ট করে দেবে একদম। রাহু যেখানে থাকে, রাহু 12th হাউসে থাকলে বেডরুম প্লেজার একদম নষ্ট করে দেয়, অর্থাৎ দাম্পত্য কলহ ভীষণ সৃষ্টি করে এবং সেটা রাত্রিবেলা তৈরি করে। সারাদিন পরে সবাই কাজকর্ম করে যখন একটু সুখ দুঃখের কথা বলবে, সেই সময় কোনো না কোনো একটা বিতর্কিত টপিক আসবে এবং সেটা আপনাদের সারাদিনের সমস্ত পরিশ্রম সব কিছুকে রাহু ডিস্ট্রয় করবে। কর্কট লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলবো, কারণ কর্কট লগ্নের কিন্তু বেস ছকে যদি স্যাটার্নের পোস্টিং এবং জুপিটারের পোস্টিং যদি খুব ভালো না থাকে, তাহলে কিন্তু একটু ট্রাবল দেবে এই সময়। কর্কটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি ট্রাবল দেবে। ধনুর ক্ষেত্রে যাদের মোটামুটি 10 ডিগ্রির নিচে আছে, খারাপ দশায় যদি না থাকে, তাহলে অনেকটা ট্রাবল থেকে বের করে দেবে। 10 ডিগ্রির ওপরে থাকলে ট্রাবল দেবে। মকরের ক্ষেত্রে ইনএভিটেবলি ট্রাবল দেবে। স্যাটার্ন যত ভালো থাক, খুব ভালো দশা থাকলেও কাজ কিন্তু স্লো করাবে, যে কোনো কাজকেও স্লো করিয়ে দেবে। হওয়া কাজ একদম সামনে এসে বিগড়াবে, তারপরে আবার হবে। সো এটা একটা বেসিক ক্রাইটেরিয়া আপনাদের বলছি। আর আরেকটা জিনিস বলে দিই, যেটা আপনাদের গত দিনে বলেছিলাম, আমি জানি না 3-4 দিন আগে হয়তো কোনো একটা ভিডিও আপলোড হয়তো হয়েছিল, আপনারা দেখতে পারেন। আমি একটা জিনিস বলি, বৃষ্টিপাত বা সেই সংক্রান্ত প্রশ্ন যেহেতু প্রচুর আছে, বৃষ্টিপাত কিন্তু হবে অলরেডি 29 তারিখ ক্রস করে যাওয়ার পরে, অর্থাৎ যেই না আর কি পার্শিয়াল কালসর্প যখন থেকে ব্রেকডাউন হবে, তখন থেকে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে এবং কম বেশি মোটামুটি অগাস্টের মিড পর্যন্ত কিন্তু বৃষ্টি ভালোই হবে। আমি মাসখানেক আগে সম্ভবত একটা প্রোগ্রাম করেছিলাম, যেই নিয়ে আমাকে অনেক মানুষ তার
পক্ষে বিপক্ষে অনেক রকম প্রশ্ন করেছিলেন, বাট আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারিনি, কারণ সে সময় আমার রিপিটেডলি শরীর খারাপ ছিল। আমি এখনও যে খুব ভালো আছে তা নয়, কিন্তু সেই সময় শরীরটি খুব খারাপ ছিল, আমি প্রোগ্রাম করতাম খুব কষ্ট করে। সেই অবস্থায় বারবার বলেছিলাম যে এই বছরের কিন্তু নভেম্বর মাসের মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত সময় কিন্তু অ্যাজ এ হোল খারাপ আছে। এত কংগ্রেগেশন অফ প্ল্যানেটস যদি থাকে সেটা কিন্তু খুব ইতিবাচক মানে সিচুয়েশন বলা যায় না। গোচরের এফেক্ট যাদের যাদের ক্ষেত্রে হরোস্কোপে কিন্তু ন্যাটাল হরোস্কোপে যাদের যাদের ক্ষেত্রে কিন্তু ত্রুটি আছে, খারাপ দশায় আছেন, ছকে কিছু প্রবলেম আছে, তাদের তাদের কিন্তু কম বেশি সমস্যা দেবে এই বছরটায়। এবং সেটা অক্টোবরের থার্ড উইকের পর থেকে অল্প অল্প করে কাটতে শুরু করবে, কিন্তু আলটিমেটলি কাটবে নভেম্বরের 20-22 তারিখের পরে। তার আগে কিন্তু খুব একটা হিলিং এখান থেকে পাওয়া যাবে না। এটার একটা জিনিস বলে রাখলাম। আর প্রাকৃতিক দুর্যোগের সংক্রান্ত কিন্তু সমস্যা হবে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে এই যুদ্ধ টুদ্ধের মতন একটা পরিস্থিতি হচ্ছে, এগুলো কি হতে পারে? এগুলো খুব বিতর্কিত বিষয়। কোনো কোনো রাষ্ট্রের যে কোনো দেশেরই হোক না কেন, তার যে ডিফেন্স সেক্টর, এই সমস্ত জিনিস কখনো নিয়ে কথা বলাটা উচিত নয়। এগুলো খুব বিতর্কিত, কারণ এতে দেশের সার্বভৌমত্ব জড়িত থাকে, দেশের অনেক কনসিল জিনিস জড়িত থাকে, অনেক মানুষ প্রভাবিত হয়ে অনেক উল্টোপাল্টা কমেন্ট করে দিতে পারে, যেগুলো খুব বিতর্কিত হতে পারে। আমি একটা গেস্টার দিয়ে রেখেছিলাম, ইশারা দিয়ে রেখেছিলাম। যারা প্রোগ্রামটা দেখেছেন, আমার মাসখানেক আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেটাতে আমি বলে রেখেছি আমি এর বেশি কিছু অন্তত কোনো ওপেন প্ল্যাটফর্মে আমি বলবো না। ব্যক্তিগত স্তরে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারি সংক্ষেপে, কিন্তু এটুকু বলতে পারি সিচুয়েশানটা খুব ভালো নয়। তবে যেহেতু শনি খুব বেশি ঢোকেনি, মানে 7°47' পর্যন্ত গেছে, সুতরাং এবং এখনও নামতে শুরু করেছে। আজকে স্যাটার্ন আছে 7°25', 34 সেকেন্ডে রয়েছে এই মুহূর্তে। তো সেই হিসাবে এখন নামছে নিচের দিকে, ডাউনওয়ার্ড মোশন আছে। সুতরাং এটাকে ইমিডিয়েট একটা বিরাট ফ্যাটাল জায়গা আছে তা বলা যায় না, বাট সিচুয়েশনকে খুব কমফোর্টেবলও বলা যায় না। শনি যদি চন্দ্রের নক্ষত্রে পেয়ে যেত, মানে 10-11 ক্রস করে যদি নিচে নামতো, তাহলে সিচুয়েশনটা আরেকটু খারাপ থাকতো, কিন্তু সেটা এই মুহূর্তে নেই। এতটুকু বলতে পারি, তার থেকে বেটার আছে, কিন্তু খুব কমফোর্ট লাইনে নেই। শেয়ার বাজার থেকে প্রচুর মানুষ প্রশ্ন করেছে, এগুলো খুব বিতর্কিত প্রশ্ন। আমি ওপেন প্ল্যাটফর্মে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না, কিন্তু রিপিটেডলি আমাকে প্রশ্ন করতে থাকে। মানে আপনারা জানলে অবাক হবেন, অন্তত এই রিলেটেড 15-20টা প্রশ্ন আছে। আমি এটুকু আপনাদের বলতে পারি, শুক্র যখন বকরি অবস্থায় অনেকটা কম্প্রেসড হয়ে আসবে, অর্থাৎ চেপে, আপনার যদি স্প্রিংকে চাপতে থাকেন না, একটা সময় তো স্প্রিংটা ছোট হবে, তার সম্পূর্ণ স্ট্যাটিক এনার্জি এসে যাবে। এবার ছেড়ে দিলেই স্প্রিংটা মধ্যে স্ট্যাটিক এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, যেটা প্ল্যানেট যখন রেক্টোগ্রেড থেকে যখন ডাইরেক্ট হয় তার এক্সর্শন অফ এনার্জি হয়। আমি অনেকবার বলেছি আলোচনায়, তেমন হলে পরে আরেকবার বলবো। এটুকু আপনাদের বলতে পারি, 10 তারিখের পর থেকে 10th জুনের পর থেকে কম্প্রেসড হবে আস্তে আস্তে, এবং সেটা মোটামুটি 25 তারিখ পর্যন্ত, যবে শুক্র বক্র ত্যাগ করবে সেই সময় পর্যন্ত কম্প্রেসড হবে, এবং খুব কাছাকাছি ডিগ্রিতে থাকবে, এবং চন্দ্রের নক্ষত্রে থাকবে, এবং ওই সময়টার মধ্যে দেখবেন 3-4 ডিগ্রির মতন ডিফারেন্স হচ্ছে। সেই সময়টা কিন্তু একটু শেয়ার বাজার রিলেটেড জায়গাটা একটু আপ, মানে রেইজ করার একটা প্রবাবিলিটি আছে। বারবার বলছি, যেহেতু শনি থেকে 5th হাউসে শুক্র রয়েছে, সুতরাং আপনারা হয়তো ভাববেন যে শুক্র দিয়ে কেন বলছি, শেয়ার বাজার তো ট্রেডিংয়ের সাথে যুক্ত, তো বুধ রিলেটেড। বহু মানুষ এরকম প্রশ্ন করে আমাকে। আমি যেটা বলছি, কোনো ডাক্তারবাবুর কাছে যদি যান, গিয়ে যদি চিকিৎসা করান, তাকে যদি বলেন যে আপনি কি ওষুধ লিখলেন আমাকে বুঝিয়ে বলুন, ডাক্তারবাবু আপনাকে খুব ভদ্র মানুষ হলে বার করে দেবে চেম্বার থেকে, বলবে আপনি অন্য কোনো কাউকে দেখিয়ে নিন। এক্সপ্লেনেশন চাইবেন না, ঠিক ভুলের ওপর ডিপেন্ড করবেন। আমি বহু মানুষ এক্সপ্লেনেশন চায়, এবং এটা আমি দেখেছি, এটা আজকালকার দিনের একটা ফ্যাশন হয়ে গেছে। সবাই ডাক্তার হওয়ার চেষ্টা করে, সবাই উকিল হওয়ার চেষ্টা করে। এগুলো টেকনিক্যাল ফিল্ড, এই ফিল্ডে পড়াশোনা না করলে আপনি কোনোদিন এই ফিল্ডে কাজ করতে পারবেন না।
একটা ডক্টর হতে অমানসিক পড়াশোনা এবং পরিশ্রম, তার সাথে অর্ধাবসায়, ইন্টেলিজেন্স লেভেল, মেমোরি অসম্ভব লাগে, তারপরে একটা মানুষ ডক্টর হয়। তো সেই মানুষটাকে আপনি যদি গিয়ে বলেন যে আমার কী রোগ হয়েছে, আপনি ওষুধগুলো বলুন, সেই মানুষ আপনাকে বলবে বিকজ ইউ আর এ নন টেকনিক্যাল পারসন। আপনার সাথে কেন আলোচনা করবে? অ্যাস্ট্রোলজিও সেরকম। আমি কেন বুধকে দেখে বলছি না, বুধকে আমি ধরেছি কি ধরিনি সেটা আপনি কি করে বুঝতে পারছেন? আমাকে প্রশ্ন করে এরকম, আমি সেই জন্য আগাম বলে রাখছি। আমি যেহেতু শুক্র দিয়ে বললাম, বহু মানুষ আমাকে প্রশ্ন করবে, কিন্তু আমি বলছি ওই সময়টা রেইজ করার একটা প্রবাবিলিটি আছে। সেটা হচ্ছে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো কিন্তু যেহেতু শনির 5th হাউসে রয়েছে বা শুক্র থেকে শনি 9th হাউসে রয়েছে, সুতরাং একটা বিরাট কিছু রেভলিউশনারি চেঞ্জ কিন্তু হবে না। আর বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু এই সময় প্রচুর হবে, বেশ, বিশেষ করে কোস্টাল রিজিয়ন যেগুলো রয়েছে। এমনি কোস্টাল রিজিয়নে বৃষ্টি বেশি হয়, বেশি পরিমাণে হবে। মোটামুটি জুলাই এন্ড পর্যন্ত কিন্তু, আমি অগাস্ট আপনাদের বলেছি যে মিড অগাস্ট পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টি হবে, ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হবে, এবং সারা বছরটা ময়েশ্চার্ড, কথাটা বলেছি আজকে নিয়ে বোধহয় 5-6 বার বললাম, সিক্ত থাকবে। নভেম্বর মাসের প্রায় মিড পর্যন্ত হিউমিডিটি থাকবে, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হবে সিচুয়েশন। ভালো থাকবেন প্রত্যেকে। আপনাদের কমেন্ট আশা করি ইতিবাচকই হবে। আপনারা প্রশ্ন করবেন, এমন দেখুন, প্রশ্ন এমন করবেন না যেটা জীবনে কাজে লাগানো যেতে পারে। এমন প্রশ্ন কখনো করবেন না যে আপনি অনেক, বহু মানুষ আছে অসম্ভব জ্ঞানী আছে, আমি অ্যাস্ট্রোলজির সামান্য একটু জানি, বহু মানুষ আছে যারা প্রোগ্রাম দেখে কিন্তু তাদের নলেজ অনেক বেশি আছে। কিন্তু আমি প্রত্যেককে বলছি, মানে বয়স সব কিছু নির্বিশেষে, প্রশ্ন এমন করুন যেটা জীবনে কাজে লাগে। এমন প্রশ্ন করবেন না যেটা জীবনের কোনো উদ্দেশ্যে বা কোনো কাজে লাগে না। বহু মানুষ প্রশ্ন করে আমাকে, সোলার মিনিমাম এসব নিয়ে প্রশ্ন করেছে। এসব জেনে আপনি কি করবেন? আমি নিজে পদার্থবিদ্যার ছাত্র, আপনাকে আমি বলছি এই সম্পর্কে কথা বলতে গেলে একটা মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দরকার, না হলে সে টেকনিক্যাল শব্দই বুঝতে পারবে না, কোনো দিন বুঝতে পারবে না সে টেকনিক্যাল শব্দ। এমন এমন সেলেস্টেরিয়াল ফিজিক্সে এমন এমন টার্ম আছে যে টার্মিনোলজি আপনি জানেনই না। কেউ বলছে বা করছে সেটা নিয়ে আমার ব্যক্তিগত, আমাকে রেফারেন্স দিয়ে বলছে যে অল ইন্ডিয়াতে অনেকে মানে বলছে এরকম বড় বড় অ্যাস্ট্রোলজার, বলতে পারেন, আপনারা তাদের জিনিসগুলো শুনুন, বাট আমি এসব টপিকের ওপর বলবো না, কারণ দিস আর ইরিভ্যালেন্ট থিং। প্রশ্ন এমন করুন যে প্রশ্ন জীবনে কাজে লাগানো যেতে পারে। জ্ঞানী হওয়ার জন্য প্রশ্ন করলে তো আপনি অলরেডি জানেনই ব্যাপারটা, সেটা আলাদা করে আমার কাছে জিজ্ঞাসা করার তো কোনো মানে নেই। এই শাস্ত্রটা হচ্ছে অ্যাপ্লাইড শাস্ত্র, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যেটা আমি বললাম সেই জায়গাটাতে সূর্য হ্রাস ঘটছে বা বৃদ্ধি ঘটছে, সেই দেখে আপনার জীবনে কি প্রভাব পড়বে, আর যদি পড়েও আপনি কি করে সেখান থেকে প্রতিকার পাবেন? কোনো আছে কিছু এখান থেকে কিছু করা যাবে মেনটেন, মানে ওকে কন্ট্রোল করা যাবে? ওটা তো একটা মহাজাগতিক ঘটনা, সেটাকে আপনি কি করে কন্ট্রোল করবেন এখান থেকে? এখন যে বুধ বকরি হতে চলেছে বা শুক্র বকরি আছে, আপনি ওকে মার্গি করে দিতে পারবেন? এরকম কোনো পদ্ধতি আছে? নেই। সেই সম্পর্কে প্রশ্ন করুন যেটা লাইফে কাজে লাগানো যায়। বুদ্ধিমান লোক সবসময় প্রোডাক্টিভ কথা বলে, অনেক কথা বলে, অনেক মানুষ আছেন, কিন্তু অধিকাংশটাই আমি দেখেছি আনপ্রোডাক্টিভ বলে। সেটা করবেন না। এই শাস্ত্রটা কিন্তু খুব ডেলিকেট, এটাকে যদি ইউজ করতে পারেন অনেক কাজে লাগবে, আর যদি এটাকে মানে মিস ইউজ করেন তাহলে ব্যাকফায়ার হবে, কোনো কাজে লাগবে না। হয়তো আপনি কিছু নলেজ পাবেন, কিন্তু সেটা অ্যাকচুয়াল ফিল্ডে কাজে লাগবে না। এটা একটা অ্যাপ্লাইড বিদ্যা, যেটাকে প্রায়োগিক বিদ্যা বলে, প্রয়োগ করা যায়। অনেক সব বিদ্যা প্রয়োগ করা যায় না। আপনি যদি ইতিহাসে MA পাস করেন, আপনি ইতিহাস গিয়ে প্রয়োগ করতে পারবেন না, আপনাকে একটা তার থেকে ওপর লেভেলে পড়াশোনা করতে হবে, তারপর না গিয়ে আপনি কোনো, যদি প্রাগৈতিহাসিক জায়গা নিয়ে করেন তখনই তো আপনি কোনো আনডিসিপ্লিনেটেড কিছু জিনিস পড়তে পারলেন বা সেই নিয়ে আপনি রিসার্চ করলেন। তো সব কিছুই প্রায়োগিক হয় একটা লেভেলের পরে গিয়ে, কিন্তু এটা একদম শুরু থেকেই প্রায়োগিক বিদ্যা। ডাক্তারি একটা শুরু থেকে প্রায়োগিক বিদ্যা, ওকালতি একটা শুরু থেকে প্রায়োগিক বিদ্যা, প্রয়োগ করতে হয় এটা। তো প্রশ্ন এমন করুন যেটা প্রোডাক্টিভ। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।